রংপুরে মাঝিপাড়ায় মোটরসাইকেলে করে পেট্রোলের জার এনে ছিটিয়ে দেয় শিবির ক্যাডার মামুন, সহযোগিতা করে টনিক। নোয়াখালীর ঘটনায় আটক আরও 11। এক নম্বর যে আসামি ফয়সাল ইনাম কমল, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী, সে হচ্ছে সহসভাপতি স্বেচ্ছাসেবক দল মামুন। জামাত শিবির একজন হলো ৮০,০০০ টাকা নিয়ে আসছে, হ্যাঁ, আর একজন হলো ওই ভাতের হাটের ওখানে বাড়ি, ও আপনার কঠোর শিবির। রাজশাহী ও রংপুরে সম্প্রীতি সমাবেশ, দোষীদের শাস্তি দাবি। দৃষ্টান্তমূলক শাস্তি হলেই এই সমস্ত অপকর্ম বন্ধ হবে। এটির সমূলে এটা উৎপাদন করা উচিত। সাম্প্রদায়িক সম্প্রীতির যে চর্চা, সে আবাদের মধ্যে বিস্তৃত করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে উচ্ছেদ অভিযান, একমাত্র এক্সকেভেটর নষ্ট থাকায় হাতুড়ি দিয়ে চলছে কাজ। নিষিদ্ধ পলিথিন কারখানার দখলে অস্তিত্ব সংকটে দুই পাড়। আবারও বাংলাদেশ বিমানের দুবাই ফেরত ফ্লাইটে মিলল স্বর্ণ, কার্গো হোলের ফ্লোর থেকে বের করে আনা হয় ৮ কোটি টাকার ১২ কেজি বার। এবারও আটক নেই কেউ। চট্টগ্রামে ৩ ভাইয়ের পেশাদার চোর চক্র হাত দিয়ে গ্রিল বাঁকিয়ে ঢোকে ঘরে। আটকের পর ১৫টি হীরার আংটি ও নগদ টাকা জব্দ। ধরা পড়া এড়াতে ব্যবহার করে না মোবাইল। স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা দিতে তথ্য উপাত্ত সংগ্রহ শুরু, প্রথম পর্যায়ে দেয়া হবে ৭ লাখ। পরিস্থিতি স্বস্তিদায়ক হলেও সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার তাগিদ। রংপুরের পীরগঞ্জে মাঝিপল্লীতে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় শিবির ক্যাডার মামুনকে সহযোগী সহ গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার দিন বাড়িঘরে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে মামুন। এদিকে নোয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় আরও 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কুমিল্লার ঘটনায় ইকবালকে নিয়ে অভিযান চালিয়ে পূজা মণ্ডপ থেকে হারিয়ে যাওয়া গদা উদ্ধার করেছে পুলিশ। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। অপরাধীরা একে একে পুলিশের ফাঁদে আটকা পড়ছে। বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। রংপুরের পীরগঞ্জে মাঝিপল্লীর ঘরবাড়ি জ্বালাতে পেট্রোল ছিটানো শিবির ক্যাডার মামুনকে সহযোগী টনক সহ গাইবান্ধার সদুল্লাপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, রোববার রাতে মামুনের বাসা থেকে দুজনকেই গ্রেপ্তার করা হয়। গত 17 অক্টোবর রাতে মোটরসাইকেল করে নিজে পেট্রোলের জার নিয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ছিটিয়ে দেয় মামুন, আর এ কাজে সহযোগিতা করে টনেক। দুজনই জামাত শিবির কর্মী। এদিকে ঘটনার দিন আগুন দেওয়ার সময় ৮০,০০০ টাকা লুটের অভিযোগ পাওয়া যায় মামুনের বিরুদ্ধে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। টনিক, তার নাম হলো আপনার মামুন। জামাত শিবির একজন হলো ৮০,০০০ টাকা নিয়ে আসছে, আর একজন হলো ওই ভাতের হাটের ওখানে বাড়ি, সাদুল্লাপুরের মধ্যে, ও আপনার কঠোর শিবির। তার নেতৃত্বেই নাকি হলো যে পেট্রোল নিয়ে মোটরসাইকেলে যে গেছিল আর কি, তাণ্ডব চালাইছে। রোববার রাতে অভিযান চালিয়ে নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ থেকে স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল এবং সেনবাগের বীজবাগ থেকে জামাত সমর্থিত সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ সহ 11 জনকে আটক করে পুলিশ। এদের বিরুদ্ধে 15 অক্টোবর নোয়াখালীর চৌমুহনীতে পূজা মণ্ডপ ও মন্দিরে হামলার অভিযোগ রয়েছে। কুমিল্লার ঘটনাকে পুঁজি করে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রচার করে আটককৃতরা। ফয়সাল ইনাম কমল কুমিল্লা জেলার পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনার ভিডিওটি আপলোড করা সহ অন্যান্য বিভিন্ন উস্কানিমূলক পোস্ট তার ফেসবুক পেজে পোস্ট করে। তার বিরুদ্ধে আমরা ডিজিটাল নিরাপত্তা আইনে আমরা মামলা প্রক্রিয়াধীন। এদিকে চাঞ্চল্যকর কুমিল্লার ঘটনার প্রধান আসামি ইকবাল হোসেনকে নিয়ে পূজা মণ্ডপ থেকে খোয়া যাওয়া হনুমানের গদা উদ্ধার করে পুলিশ। রোববার রাত 11:30টার দিকে ইকবালকে সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তার দেখানো তথ্যের ভিত্তিতে দারোগা বাড়ি মাজারের পাশের একটি ঝোপ থেকে গদাটি উদ্ধার করা হয়। পরে সেটি আলামত হিসেবে সংরক্ষণ করে পুলিশ। লাবিব হাসান, সময় সংবাদ। এই মুহূর্তে রংপুরে পীরগঞ্জ থানার সামনে আছেন সহকর্মী রতন সরকার। এই বিষয়ে বিস্তারিত জানবো, সরাসরি যাব তার কাছে। রতন, ইমদাদ, এই মুহূর্তে আমরা পীরগঞ্জ থানার সামনে রয়েছি এবং থানায় কিন্তু এই মুহূর্তে
যে মামুন মণ্ডলকে গাইবান্ধার সাদুল্লাপুর থেকে গ্রেফতার করা হয়েছে এবং তার যে সহযোগী ওমর ফারুক সনেট নাম, এই দুইজনকে এই মুহূর্তে আসলে আদালতে পাঠানো হচ্ছে এবং সেই সঙ্গে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হবে আদালতে। এই মুহূর্তে এই প্রস্তুতি চলছে, কিছুক্ষণের মধ্যেই তাদের রংপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। তো পুলিশের ওসির সঙ্গে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে এই মামুন আসলে ঘটনার দিন মোটরসাইকেল যোগে তার জারিকেনে করে পেট্রোল নিয়ে আসে এবং প্রতিটি ঘরে আগুন দেওয়ার আগে এই মামুন পেট্রোল ছিটিয়ে দেয় এবং অন্যকে অগ্নিসংযোগ করে। পাশাপাশি তার সঙ্গে যে ওমর ফারুক সনেট রয়েছে, সে কিন্তু তার বিরুদ্ধে ঘর বাড়িতে হামলা করা এবং টাকা পয়সা লুটপাটের 80,000 টাকা, কোনো একটি পরিবারের 80,000 টাকা লুট করার কিন্তু অভিযোগ রয়েছে। এদিকে এই দুজনই আসলে ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় সদস্য। এই মামুন একসময় ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত ছিল এবং পরবর্তীতে গত 5 বছর তিনি দেশের বাইরে থাকার পর সম্প্রতি গত 6 মাস আগে উনি এলাকায় ফিরে আসেন এবং এই ঘটনার দিন যে পরিকল্পিতভাবে সংগঠিতভাবে যে হামলায় অংশগ্রহণ করা হয়, সেখানে কিন্তু এই মামুন এবং সনেট তারা দুজনেরই ভূমিকা ছিল এবং অগ্রগণ্য ভূমিকা ছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে এই ঘটনায় আজ কিন্তু আরও 13 জন গ্রেফতারকৃত 13 জনকে আদালতে সোপর্দ করা হলে আদালত থেকে তাদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য কিছুক্ষণের মধ্যে পীরগঞ্জ থানায় নিয়ে আসা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রংপুর থেকে সহকর্মী রতন সরকার। এদিকে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কর্মসূচি থেকে সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ব্যুরো রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপ ও ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের তীব্র নিন্দায় ভাসছে গোটা দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা রুখে দিতে প্রতিবাদ মুখর শিক্ষক সমাজ, রাজনৈতিক সংগঠন, আলেম ওলামা সহ বিভিন্ন সংগঠন। সোমবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। ব্যানার ও প্ল্যাকার্ডে ফুটিয়ে তোলা হয় প্রতিবাদের ভাষা। এ সময় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে চিহ্নিত সাম্প্রদায়িক মহলই এমন হামলার ঘটনা ঘটাচ্ছে। অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হোক, এগুলো তদন্ত করে দোষীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করবে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে চর্চা, দ্যাট ইজ সাংস্কৃতিক চর্চা, পারস্পরিক মেলামেশা, বিভিন্ন পূজা পার্বণে একত্রিত হওয়া, এই মেলবন্ধন আগে যেটা ছিল সে আবার আমাদের বিস্তৃত করতে হবে। এদিকে দেশে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রংপুরেও জেলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এক শ্রেণীর লোক এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতেছে, আমরা তাদের তীব্র নিন্দা করি। দ্রুত তদন্ত শেষ করে বিচার নিষ্পত্তি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে আজকের আমাদের এই মানববন্ধন। এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে অংশ নেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আওয়ামী ওলামা লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতারা। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতারা। অন্যদিকে আওয়ামী লীগ বলছে একটি অশুভ শক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন। সাম্প্রদায়িক সহিংসতার ইস্যুটি নিয়ে এখনও একে অপরের উপর দোষ চাপাচ্ছে আওয়ামী লীগ বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, দেশকে জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা বলেন, ভারতীয় গণমাধ্যমও সরকারের সুরে কথা বলে সাম্প্রদায়িক সহিংসতার দায় বিএনপির উপর চাপাতে চায়। এটা রাজনৈতিক চক্রান্ত, দেশের মানুষের মুখে কুলু করে দেওয়ার জন্য রাজনৈতিক চক্রান্ত, বিশ্বের সামনে বাংলাদেশে একটা জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্র তুলে ধরার জন্য এই কর্মকাণ্ড হচ্ছে। ধর্মীয় সম্প্রীতি সরকার চায় না। সরকার এই ধরনের স্পর্শকাতর সাম্প্রদায়িক দাঙ্গার মধ্য দিয়ে তার ক্ষমতা দীর্ঘায়িত করা
একটা হীন প্রচেষ্টায় লিপ্ত। ভারতের গণমাধ্যম প্রশ্নবিদ্ধ বলছি না, যেহেতু তাদের দ্বারা ভারতবর্ষ লাভ হয়, সেই কারণে তাকে টিকে রাখার জন্য একই সুরে কথা বলবে, তাতে বিস্মিত হতে কিছু না। এছাড়া রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি জামাত সহ একটি অশুভ শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলার ঘোষণা দেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সাম্প্রদায়িক সন্ত্রাসের উস্কানি থেমে নেই। সাম্প্রদায়িক সন্ত্রাসের যে অভয়ারণ্য গড়বার পায়তারা করছে দেশের জামাত বিএনপি ও তাদের সাগরেদ মৌলবাদী তাবেদার অপশক্তি, তাদের বীরদাঁত ভেঙে দিয়ে অসভ্যদায়ক বাংলাদেশ বিনির্মাণের আলপথ রচনার আমাদের সঞ্জীবিত হতে হবে। বিএনপি এখন দেউলিয়া, তারা জনবিচ্ছিন্ন, তারা নির্বাচনকে ভয় পায়, তাদের কোনো কর্মসূচি নেই, তারা ষড়যন্ত্র আর গুজব নির্ভর, তাদের রাজপথে কোনো অস্তিত্ব নেই, আছে ফেসবুক আর অনলাইনে। এসব কি দেউলিয়াত্বের লক্ষণ নয়? নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধী যেই হোক, পূজা মণ্ডপে হামলাকারীদের বিচার হবে। দুদলের নেতারাই সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। এ ধরনের ঘটনা এড়াতে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে রাজধানীর কামরাঙ্গীরচরে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান শুরু হতে না হতেই বন্ধ হয়ে যায় এক্সকেভেটর। এরপর কোনো রকমে হাতুড়ি দিয়ে চলে কাজ। এদিকে জরিপ না করেই উচ্ছেদের অভিযোগ করেছেন ভবন মালিকরা, তবে অভিযোগ অস্বীকার করেছে বিআইডব্লিউটিএ। আশেপাশের স্থাপনা দেখে বোঝার উপায় নেই এখানেই প্রবাহমান ছিল বুড়িগঙ্গার আদি চ্যানেল। রাজধানীর কামরাঙ্গীরচরের মাহাদিনগরে সোমবার দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। তবে ভবন ভাঙার কাজ শুরু করতে না করতেই বিকল হয়ে যায় অভিযানের একমাত্র এক্সকাভেটর। পরে হাতুড়ি দিয়ে থেমে থেমে কিছুক্ষণ চলে উচ্ছেদের কাজ। এর আগে বুড়িগঙ্গা আদি চ্যানেলের মুখের ভরাট করা অংশের মাটি সরায় বিআইডব্লিউটিএ। তবে অভিযোগ ওঠে জরিপ না করেই উচ্ছেদ অভিযান চালাচ্ছে প্রতিষ্ঠানটি। অনেকে এসে নিজেদের বৈধ মালিক দাবি করে বিভিন্ন কাগজপত্র দেখান ভ্রাম্যমাণ আদালতের কাছে। আমরা তো খালের পক্ষে, আমরা কেউ চাই না যে খাল এইভাবে থাকুক, খাল উদ্ধার হোক, এটা আমরা চাই। কিন্তু আমাদের জায়গা আমাদেরকে না বুঝাই দিয়ে এই যে গোজামিল মাপ কেউ ভোগ করতেছে খালের জায়গা, আর কারো মালিকানা জায়গায় খালে চলে যাবে, এটা কি রকম? সরকার ১৬৫ নং দাগ এবং ২১ দাগের সীমানা নির্ধারণ না করে যে উচ্ছেদ করতেছে, এটা মনে হয় একটু কেমন যেন হয়ে যাচ্ছে। ১৬৫ দাগের সীমানা সরকার নির্ধারণ করে তারপর উচ্ছেদ করুক, আমরা তো উচ্ছেদের বিপক্ষে না। তবে এমন অভিযোগ মানতে নারাজ বিআইডব্লিউটিএ। ৭৪টি অবৈধ স্থাপনা সার্ভে টিম কর্তৃক চিহ্নিত করেছে। তার মধ্যে বড় স্থাপনা আছে, ছোট স্থাপনা আছে, বড় বিল্ডিংও আছে, ছোট বিল্ডিংও আছে। আমরা সবগুলোই উচ্ছেদ করবো ধীরে ধীরে। আদি বুড়িগঙ্গা চ্যানেলকে আগের রূপে ফিরিয়ে হাতিরঝিলের মতো নান্দনিক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। উচ্ছেদ অভিযানের আরো খবর জানবো। এই মুহূর্তে রাজধানীর কামরাঙ্গীরচরে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া। রবিন, সরাসরি যাবো তার কাছে। রবিন, ইমদাদ, আসলে আমাদের যে আগের যে সংবাদটি রয়েছে সেখানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছিলেন যে অভিযানের যে একমাত্র এক্সকেভেটর সেটি আসলে যে বিকল হয়ে যাওয়ার কারণে অভিযান আসলে যে হোঁচট খেলো, এবং এখনো পর্যন্ত আমার পেছনে যে এক্সকেভেটরটি দেখতে পাচ্ছি এটা কিন্তু যে বিকল অবস্থায় পড়ে আছে, এবং সেটি কিন্তু এই যে একমাত্র এক্সকেভেটর মানে বিকল হয়ে যাওয়ার কারণে উচ্ছেদ অভিযান বলা যায় যে এক প্রকার আজকের মতন মানে স্থগিত হয়ে গেল। মাঝে যে যদিও থেমে থেমে কিছুক্ষণ পরে যে হাতুড়ি দিয়ে শ্রমিকরা ভবন ভাঙার কাজগুলো করছিলেন, কিন্তু সেটি কিন্তু এই মুহূর্তে সেটিও বন্ধ দেখা যাচ্ছে, এবং সেটিও মোটামুটি অনেকক্ষণ যাবতই বন্ধ। আমি যদি আপনাকে জানাতে চাই যে এক্সকেভেটরটি 12টা বাজারও 15 মিনিট আগে, অর্থাৎ যে 12:15টার দিকে এটি বিকল হয়ে যায়, এবং তখন বিআইডব্লিউটি এর তরফ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছিল যে 1 ঘন্টার মধ্যে এটি সচল করে তোলা তাদের পক্ষে সম্ভব হবে, এবং সেই কারণে তাদেরকে
কিছু কর্মীকে সোয়ারীঘাটে পাঠানো হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত 2 ঘন্টারও বেশি সময়, প্রায় 2.5 ঘন্টার মতন সময় হয়ে গেল এখনো পর্যন্ত এক্সকেভেটরটি সচল করা যায়নি এবং সেটি আগের অবস্থানেই রয়েছে। এবং তাদের যে কর্মীরা যে ম্যানুয়ালি যে তারা যে কাজকর্মগুলো করেছিলেন সেটিও বলা যায় যে এক প্রকার বন্ধ রয়েছে। তবে আজকে সকাল থেকে যখন বিআইডব্লিউটি এর তাদের অভিযানটি শুরু করে তখন কিন্তু যে বিভিন্ন ভবন মালিক কিংবা যে জমি যারা রয়েছেন তারা নিজেদেরকে জমির বৈধ মালিকানা রয়েছে দাবি করে এখানে বিআইডব্লিউটি এর কাছে এসেছিলেন। ভ্রাম্যমাণ আদালতের কাছে তারা নিজেদের কাগজপত্র, বিভিন্ন কাগজপত্র তুলে ধরেছিলেন। কিন্তু বিআইডব্লিউটি এর তরফ থেকে আসলে যেটি বলা হয়েছে যে তারা উচ্চ আদালতের নির্দেশক্রমে তারা এই উচ্ছেদ অভিযান চালাচ্ছেন এবং সেখানে যে অভিযোগগুলো, যে দাবিগুলো করা হচ্ছিল যে ভবন মালিকদের তরফ থেকে, সেগুলো মানতে নারাজ প্রতিষ্ঠানটি। এবং কিছু কিছু ভবন মালিক তারা আসলে যেটি বলেছেন যে বিআইডব্লিউটি এর তরফ থেকে কোনো প্রকার জরিপ না করেই কিংবা যে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, তো সেই দাবিও মানতে নারাজ বিআইডব্লিউটি। তারা বলেছেন যে তারা এর আগেই জরিপ করা হয়েছিল এবং তার ভিত্তিতেই কিন্তু এই অভিযানটি পরিচালিত হচ্ছে। আর অন্যদিকে তাদের তরফ থেকে আসলে যেটি বলা হয়েছিল যে ভবন মালিক যারা রয়েছেন তাদেরকে তারা আগে থেকে তারা বার্তাও দিয়েছেন। তবে একটি কথা কিন্তু, একটি প্রশ্ন যেটি উঠেছে যে এখানে যে মাঝখানের জায়গাটিতে কেন মানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে, কেন আরো দূরের যে বিভিন্ন প্রভাবশালীদের যে ভবনগুলো রয়েছে সেইগুলোর বিষয়ে বিআইডব্লিউটি কি কোনো ধরনের শিথিলতা দেখাচ্ছে কিনা, সেই রকম প্রশ্ন কিন্তু নানান জায়গা থেকে উঠেছিল। তবে বিআইডব্লিউটি এর তরফ থেকে যেটা বলা হচ্ছে তারা এই ধরনের কোনো কারো কাছেই তারা নমনীয় দেখাচ্ছে না, বরং ধাপে ধাপে যে জায়গাগুলোই কিন্তু আদি চ্যানেলের ভিতরে পড়বে সেসবগুলো তারা ভেঙে দিবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। রাজধানীর কামরাঙ্গীরচর থেকে বিআইডব্লিউটি এর অভিযানের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। 19 বছরেও দেশে বন্ধ হয়নি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার আর উৎপাদন। এই পলিথিনের প্রভাবে দূষণের শিকার হচ্ছে নদ নদী, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি। বুড়িগঙ্গার অস্তিত্বই বিলীন হয়ে গেছে প্লাস্টিকের ভয়াবহতায়। শুধু তাই নয়, নদীর 2 পাড় এখন অবৈধ প্লাস্টিকের কারখানার দখলে। বিশেষজ্ঞরা বলছেন পরিবেশ অধিদপ্তরের নিষ্ক্রিয়তার সুযোগেই অবৈধ এই পলিথিন ব্যবসা। প্রিন্স আরিফিনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। 400 বছর আগে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ঢাকা, সেই বুড়িগঙ্গা আজ প্রাণহীন প্লাস্টিক আর পলিথিনের বর্জ্যে। নদীর 2 প্রান্তে গড়ে উঠেছে শত শত প্লাস্টিক কারখানা। সারা দেশ থেকে সংগ্রহ করা পলিথিন আর প্লাস্টিক ধোয়ার কাজে ব্যবহার করা হয় এই বুড়িগঙ্গা। সবাই জানে কারা ধ্বংস করছে এই পরিবেশ, কিন্তু কেউ নাম বলতে চায় না। নদীতে যেটা ধুইতেছে এটা মনে করেন পানির দূষিত করতেছে, এটা যে কোনোভাবে এটা বন্ধ করা উচিত। কারখানা তো বহুত আছে, এদিক দিয়ে কারখানার অভাব নেই। শুধুই নদীর 2 পার নয়, সড়ক থেকে গৃহস্থলীর ময়লা সবখানেই রাজত্ব নিষিদ্ধ পলিথিনের। বুড়িগঙ্গা নদীতে এক সময় লঞ্চ স্টিমার চলাচল করলেও আজ তা রূপকথার গল্প। চলাচল তো এখান দিয়ে আমার গাবতলী যাওয়া যেত, এখানে মানে অনেক মালবাহী নৌকা যেত, ইট বালু সিমেন্ট, এখন আর এগুলা দেখছো নাই। পানের দোকানের ময়লা, চায়ের পাতি থেকে শুরু করে সব ময়লা এখানেই ফেলা হয়। এটা মোটামুটি এখন নদী না, ডাস্টবিনই হয়ে গেছে। নদী বাঁচাও আন্দোলনের কর্মীরা বলছেন দেশে প্রতিদিন গড়ে 1,40,00,000 পলিথিন ব্যাগ ব্যবহার করা হচ্ছে, যার অধিকাংশ ফেলা হয় নদীতে। এর প্রভাবেই দূষণের শিকার হচ্ছে নদ নদী আর আবাদি জমি। 7 থেকে 10 ফিট পলিথিনের লেয়ার থাকাতে ঢাকার পানির যে নিচে যাওয়ার কথা সেটা নদীর ক্ষেত্রে সেভাবে হয় না। বন্ধ একটা জিনিস, নিষিদ্ধ একটা জিনিস, এটা প্রোডাকশনের জন্য 1000 ফ্যাক্টরি আছে আপনিই বলতেছেন, তার মানে আমাদের আইন আছে, আইনি কাঠামো আছে, কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন প্লাস্টিকের এই ভয়াবহতা রুখতে দায়িত্ব নিতে হবে পরিবেশ অধিদপ্তরকেই। তাদের দায়িত্বহীনতার সুযোগ নিচ্ছে পলিথিন ব্যবসায়ীরা। পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব হচ্ছে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট যে টিম আছে তার মাধ্যমে গিয়ে পলিথিনের ব্যবহার রোধ করা, বিক্রয় রোধ করা, উৎপাদন রোধ করা এবং রপ্তানি রোধ করা। পলিথিন ও প্লাস্টিকের ক্ষতির কথা ভেবে আমাদের দেশেও 2002 সাল থেকে প্রথম পলিথিন নিষিদ্ধ করা হয়। প্লাস্টিক বর্জ্যের প্রভাবে তিল তিল করে হত্যা করা বুড়িগঙ্গার শাখা নদী আজ হারিয়েছে তার দিক। ক্ষতি করে প্লাস্টিক আর পলিথিন শুধু নদী নয়, ধ্বংস করছে প্রকৃতির উর্বরতাকে, তেমনি মানবদেহে দীর্ঘমেয়াদী রোগের কারণেই প্লাস্টিক। পরিবেশবিদরা বলছেন আইনের কঠোরতার পাশাপাশি প্লাস্টিক বন্ধে সচেতন হতে হবে সবাইকে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 20 দিনের ব্যবধানে আবারও বাংলাদেশ বিমানের দুবাই ফেরত ফ্লাইট থেকে উদ্ধার করা হলো স্বর্ণ। বিমানের কার্গো হোলের ফ্লোর থেকে বের করে আনা হয় 8 কোটি টাকা মূল্যের 104 পিস স্বর্ণের বার।
তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। শুল্ক ফাঁকি দিয়ে আনা এই স্বর্ণ সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে বলে ধারণা করছে কাস্টমস গোয়েন্দারা। চলতি মাসের শুরুর দিকেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টয়লেট থেকে 14 কেজি স্বর্ণ উদ্ধার হয়। এর মাত্র 20 দিনের মাথায় আবারও ধরা পড়ল 12 কেজি। রোববার রাত 9টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট BG 4148 অবতরণ করে। এরপর কাস্টমস গোয়েন্দারা তল্লাশি চালায়। তল্লাশিতে কার্গো হোলের মাঝখানের দরজার বাম পাশের মেঝেতে অভিনব কৌশলে লুকানো বেল্ট বাঁধা ও স্কচটেপ মোড়ানো 104 পিস স্বর্ণের বার পাওয়া যায়। তবে এবারও কাউকে গ্রেফতার করা যায়নি। কার্গো যারা হ্যান্ডলিং করে তারা ওঠার আগেই আমাদের অফিসাররা সেখানে প্রবেশ করে। তো এটা করতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে, গিয়ে ওখানে এগুলো পায়। তো এটা ওই ইনফরমেশনের ভিত্তিতে ছাড়া এগুলো এভাবে পাওয়া খুব ডিফিকাল্ট হয়। বারবার এমন স্বর্ণ আটকের পর মূল হোতারা কেন রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শুল্ক গোয়েন্দা বলছে, চালান আটকের পর মামলা দায়ের করা পর্যন্ত দায়িত্ব তাদের। ইম্পোর্ট করে আনতে হলে LC করতে হবে, সেখানে আপনার হোয়াইট মানি লাগবে, আর এটা সব আপনার রেগুলারাইজ হয়ে যাবে। ইম্পোর্ট করে নিয়ে আসার পরে এটার উপরে আমাদের নিয়ন্ত্রণ আছে, আমরা হিসাবপত্র চাবো, এটা কোথায় বিক্রি করলো সেটা আমরা মনিটরিং করব। এটা করা তাদের জন্য ডিফিকাল্ট। 2019-20 অর্থ বছরে 180 কেজি, 2020-21 অর্থ বছরে 178 কেজি স্বর্ণ উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ শিকার। জাল নৌকা নিয়ে প্রস্তুত জেলেরা। অভিযানের শেষ দিনেও ভোলা ও চাঁদপুরে আটক অর্ধশত। চট্টগ্রামে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনতে প্রথম ধাপে তথ্য সংগ্রহ শুরু করেছে জেলা শিক্ষা অফিস। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইতোমধ্যে মাধ্যমিক পর্যায়ে প্রায় 7 লাখ ছাত্রছাত্রীর তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। এদিকে টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান খোঁজা হচ্ছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। ফেরদৌস লিপির রিপোর্টে বিস্তারিত। মহামারী করোনা প্রকোপ কমে আসলেও কড়াকড়ি স্বাস্থ্যবিধির মধ্য দিয়ে গেল 2 মাস ধরে সশরীরে ক্লাস করছে স্কুল পর্যায়ে শিক্ষার্থীরা। এরই মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এই পর্যায়ে শিক্ষার্থীদের সরকার পরীক্ষামূলক টিকা দেওয়া শুরু করেছে। এই কার্যক্রমে চট্টগ্রামেও চলছে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার নানা প্রস্তুতি। তথ্য সংগ্রহ করা হচ্ছে জেলা ও উপজেলা পর্যায়ে শিশু কিশোরদের, যা 27 অক্টোবরের মধ্যে অধিদপ্তরে পাঠানো হবে। 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর, তারপরে যেমন তার শ্রেণী, আমাদের বিদ্যালয়ের EIN নাম্বার, একটা ফরম্যাট আছে। এই ফরম্যাটটা পূরণ করে আমরা সেখানে থানা শিক্ষা অফিসকে দেব। আমার সম্পূর্ণ তথ্য এখন লোড করা শেষ, প্রিন্ট করা শেষ, শুধুমাত্র আমি ইনপুট দেব। টিকা প্রয়োগে শিক্ষার্থীদের হাসপাতালে আনা হবে না, এর পরিবর্তে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ভিন্ন কোনো কেন্দ্র নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। ফাইজার টিকা দেওয়ার জন্য যে টেম্পারেচার একটা বড় ফ্যাক্টর, সেই জন্য আমরা শীতাতপ নিয়ন্ত্রিত যে ফ্যাসিলিটিস আছে এরকম শিক্ষা প্রতিষ্ঠান আমরা চুজ করছি। সুরক্ষা নিশ্চিতে এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেন অভিভাবক ও শিক্ষার্থীরাও। বাচ্চারা এটা টিকা যখন দিবে তখন অবশ্যই সুরক্ষাটা হবে, নিশ্চিত হবে। গার্জিয়ানরা আমরা সবাই টিকা নিচ্ছি, এখন বাচ্চারা টিকা নিলে নিশ্চিত থাকবো আর কি, বাচ্চাদের কোনো করোনা হবে না। শিক্ষার্থীদের যে পুরোপুরি সুরক্ষার ব্যবস্থাটা আছে সেটা করতে হলে কিন্তু টিকার কোনো বিকল্প নাই। জেলায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 730টি। এর মধ্যে স্কুল 682টি, স্কুল অ্যান্ড কলেজ 48টি, শুধু কলেজ 104টি এবং মাদ্রাসা রয়েছে 314টি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা সংক্রমণ কমে আসায় এখন অনেকটাই স্বস্তিদায়ক পরিস্থিতিতে বাংলাদেশ। রোগী শনাক্তের হার ও মৃত্যু কমার পাশাপাশি হাসপাতালগুলোও এখন অনেকটাই ফাঁকা। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্বস্তিকর এই পরিস্থিতি ধরে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অধিক সংখ্যক জনগোষ্ঠীকে দ্রুত সময়ে টিকার আওতায় আনার বিকল্প নেই। শাহিনুর রহমানের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। একটু পর পর সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্সের ছুটে আসা, রোগী নিয়ে স্বজনদের ছোটাছুটি, একটি শয্যার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, চিকিৎসকদের তোড়জোড়। কদিন আগেও এমনও ছিল রাজধানীর হাসপাতালগুলোর চিত্র। কিন্তু বর্তমান পরিস্থিতি কি, সেটি দেখতেই রাজধানীর DNCC কোভিড হাসপাতালে আমরা। হাসপাতালের প্রধান ফটক পেরুতেই ট্রায়ালস এরিয়া।
করোনা আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে আসা রোগীদের প্রাথমিক চিকিৎসা ও ভর্তির কার্যক্রম পরিচালিত হয় এখান থেকেই। 2 নার্স, 2 মেডিকেল অফিসার ও কয়েকজন স্বাস্থ্যকর্মীর একটি টিম অপেক্ষায়। তবে সকাল গড়িয়ে দুপুর অবধি ভর্তির জন্য আসেনি একজন রোগীও। একজন শুধু আমাদের খাতা নিয়ে বসে থাকতে হতো, যে শুধু এন্ট্রি করবে পেশেন্টকে, এরকম একটা সময় পার করেছি, কিন্তু এখন অনেকটা স্টেবল। এবার যথাসম্ভব সুরক্ষিত হয়ে দ্বিতীয় তলার ইমার্জেন্সি ওয়ার্ডে আমরা। আইসিইউ সহ সেন্ট্রাল অক্সিজেন সম্বলিত 1000 শয্যার হাসপাতালটির এই ওয়ার্ডটির আসন সংখ্যা 52, যদিও অধিকাংশই ফাঁকা। এবারের গন্তব্য মুমূর্ষু রোগীর শেষ ভরসাস্থল আইসিইউ। কিছুদিন আগেও প্রতিটি শয্যায় রোগী থাকলেও এখন অধিকাংশই ফাঁকা। চিকিৎসকরাও যেন অনেকটাই চাপমুক্ত। একটা সময় একটি আইসিইউ শয্যার জন্য কারো সুস্থ হওয়া কিংবা কোনো রোগের মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনতে হয়েছে স্বজনদের, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। দেশের সর্বোচ্চ আইসিইউ সম্বলিত ডিএনসিসি কোভিড হাসপাতালের 212টি আইসিইউ শয্যার 185টি এখন ফাঁকা। আগে যেরকম ক্রিটিক্যাল পেশেন্ট আমরা পেয়েছি, দেখা গেছে এইচডিইউতে রাউন্ড নিচ্ছি, কিন্তু এইদিকে পেশেন্ট খারাপ হয়ে গেছে, আমাকে আইসিইউতে পেশেন্ট পাঠাতে হচ্ছে। এরকম অনেক হয়েছে যে পেশেন্ট মারা যাওয়ার জন্য ওয়েট করছে, মারা গেলে সাথে সাথে সে একটা আইসিইউ সিট পাবে, মানে জুলাই আগস্টের ওই সময়টাতে। এবং আইসিইউতে ডেথ সার্টিফিকেট লেখার উপরেই আমরা থাকতাম। এখন তো এরকম প্রেশারটা একদমই নাই। যখন তখন ডক্টরদের পাচ্ছে, তারাও আমাদেরকে ডেডিকেটেডলি সাপোর্টটা দিতে পারছে। করোনা সংক্রমণের নিম্নমুখী এই প্রবণতাকে আশাব্যঞ্জক বললেও ধরে রাখাকেই সবথেকে বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। জনসচেতনতা বৃদ্ধি, তাছাড়া লকডাউন ছিল, এটার প্রভাব অবশ্যই সার্বিকভাবে আমাদের ইনফেকশন কন্ট্রোলে হেল্প করেছে, কোনো সন্দেহ নাই। সংক্রমণের যে হার যে পর্যায়ে নেমে আসছে সেটা আমাদের জন্য স্বস্তির। এখন বিষয়টা দাঁড়াবে যে এই স্বস্তিটাকে আমরা দীর্ঘস্থায়ী করতে পারি কিনা। অনেক দেশ টিকাতে অনেক এগিয়ে গেছে, সেখানে আমাদের কিন্তু টিকার হার অত্যন্ত কম। দেশে বর্তমানে করোনা শনাক্তের হার 2% নিচে নেমে এলেও সুযোগ নেই ন্যূনতম অবহেলার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 19 মাস পর খুলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল। দীর্ঘ বিরতির পর প্রাণের ক্যাম্পাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন করোনার ভ্যাকসিন ছাড়া কাউকে হলে উঠতে দেয়া হবে না। ব্যুরো রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার ধাক্কা সামলিয়ে আবারও একে একে মুখরিত হচ্ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। খুলে দেয়া হচ্ছে হলগুলো। সোমবার সকালে খুলে দেয়া হয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলগুলো। শিক্ষার্থীদের বরণ করে নিতে নানা আয়োজন ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এসে উচ্ছ্বসিত হন শিক্ষার্থীরা। আমাদের খুবই খুশি লাগতেছে যে আমরা এখন আবার নতুন করে হলে উঠতে পারতেছি। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা হল খোলা পাচ্ছি এবং সবাই একসাথে আগের মতো আগের পরিবেশে ফিরে পাবো। একটা স্টুডেন্ট যখন ক্যাম্পাসে আসবে তার হলে আসাটা খুবই জরুরি। অনেকদিন পর বাসায় ছিলাম, এখন ক্যাম্পাসে আসছি, আমাদের অনেক ভালো লাগছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় করোনা টিকা গ্রহণকারী শিক্ষার্থীরাই কেবল হলে উঠতে পারবেন। আর আগামী 2 নভেম্বর পাঠদান কার্যক্রম শুরুর কথা জানান কর্তৃপক্ষ। কোভিড-19 যেন আর আমাদেরকে হানা দিতে না পারে, সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি এবং যারা টিকা দেয়নি এখন পর্যন্ত তাদেরকে আমরা ডেকে নিয়ে এসে সে টিকা দিচ্ছি। আর আমাদের একটা নির্দেশনা আছে যে টিকা একটা ডোজ সম্পন্ন না করলে আমরা হলে উঠতে দেব না। এদিকে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলেও ফিরেছে প্রাণ চাঞ্চল্য। ফুল ও মাস্ক দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে তার চিরচেনা প্রাণ সেগুলো ফিরে পাচ্ছে, আমরা অত্যন্ত খুশি। পরিচিত সবার সাথে দেখা করতে পারবো, একসঙ্গে থাকতে পারবো, তো এটা আসলে অত্যন্ত আনন্দের বিষয়। প্রথম ডোজ কমপ্লিট হলেই আমরা পারমিশন দিচ্ছি যে স্বাস্থ্যরক্ষা বিধি তারা হলে অবস্থান করবে। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের 2টি হলে ধারণ ক্ষমতা প্রায় 450 শিক্ষার্থী। আগামী কয়েকদিনের মধ্যেই বিভিন্ন বিভাগের ক্লাস শুরু হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওমর ফারুক, সময় সংবাদ। বিশ্বকাপের সুপার 12-এর পঞ্চম ম্যাচে স্কটল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত 8টায়। বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দলগুলোকে পেছনে ফেলে এবারের আসরে সরাসরি সুপার 12-এ খেলছে আফগানিস্তান। প্রস্তুতি ম্যাচগুলোতেও তারা আছে দারুণ ছন্দে। সে আত্মবিশ্বাস কাজে লাগিয়ে জয় তুলে নিতে চায় আফগানরা। রশিদ মুজিবরা বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে। ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা এনে দিচ্ছেন জাজাই, শাহজাদ, জাদরানরা। অন্যদিকে বাছাই পর্বে শতভাগ জয় তুলে নিয়ে ছন্দে আছে স্কটল্যান্ডও। ব্যাটে বলে আস্থার প্রতিদান দিচ্ছেন ক্রিস গ্রেভস। যদিও দুদলের এর আগে 6 সাক্ষাতে শতভাগ জয় আফগানিস্তানের।
দুপুরের সময় আরও থাকছে। বিশ্বকাপে চরম অব্যবস্থাপনা, বায়ু বাবলের পর এবার প্রেস বক্সেও বিশৃঙ্খলা, বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে ভারতীয় মিডিয়া ম্যানেজারের অশোভন আচরণ। চট্টগ্রামে পেশাদার চোর চক্রের সদস্য 3 ভাই, হাত দিয়ে গ্রিল বাঁকিয়ে তারা ঢুকে পড়ে ঘরে। 3 ভাই সহ 4 জনকে আটকের পর 15টি হীরার আংটি ও নগদ টাকা জব্দ করেছে পুলিশ। ধরা পড়া এড়াতে তারা মোবাইলও ব্যবহার করত না। শেখাউত্তরপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে নগরীর একটি বহুতল ভবনে গ্রিল ভেঙে ভেতরে ঢুকছে চোর দলের সদস্য মাইনুদ্দিন। আবার ধরা পড়ার পর থানা কার্যালয়ে অভিনয় করে দেখাচ্ছে চুরির নানা কৌশল। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়েছে 4 জনকে। উদ্ধার করা হয়েছে 15টি হীরার আংটি, স্বর্ণালংকার, ডলার এবং নগদ টাকা। এক ভাই রিক্সা চালায় আর 2 ভাই প্যাসেঞ্জার সেজে উপরে উঠে, রিক্সার উপরে ওঠার পরে তারা বিভিন্ন অলিয়ে গলিয়ে ঘুরে বাসা টার্গেট করে এক ভাই মাইনুদ্দিন যে বডি বিল্ডার, সে চুরি করে আবার জিমও করে, কিন্তু সে যে কোনো বিল্ডিংয়ের পেছন দিয়ে ওঠে, জানালার গ্রিলকে নিজের শক্তি দিয়ে বাঁকা করে হাত পায়ের সহায়তায় সে বাঁকা গ্রিলের দিয়ে সে বিল্ডিংয়ে প্রবেশ করে। এই 3 ভাই গত 5 বছরে চুরি করেছে অন্তত 400, আর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে 6 বার। মূলত কারাগারে রান্না করে কাজ করতে গিয়ে তার হাত ও পায়ের পেশিগুলো শক্তিশালী হয়ে ওঠে। জামিনে বের হয়ে জিমও করেছে। শারীরিক এই শক্তিকে লাগানো হচ্ছে চুরির কাজে। নগদ টাকা ও স্বর্ণালংকার তাদের চুরির মূল টার্গেট। হাতে গ্রিল ব্যাগা করে বাসার ভিতরে ঢুকে মোবাইল টোবাইল নেই, আর নাহলে টাকা পয়সা পাইলে এগুলো নিয়ে আসে। চুরি করে আসছে, আমি দেখছি, দেখার পরে আমার 7টা ডলার দিছে, এগুলো আমি দিয়ে দিছি। এই চোর দলের প্রতিটা সদস্যের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় 20টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে গ্রেপ্তার এড়াতে এই দলের সদস্যরা মোবাইলের মতো কোনো ইলেকট্রনিক্স ডিভাইস চুরি কিংবা ব্যবহার করে না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নিশ্চিত মৃত্যু জেনেও অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ যাত্রা কোনোভাবেই থামছে না। ইতালি যাওয়ার সময় লিবিয়ান পুলিশের হাতে আটক মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জের 86 যুবক জেলে রয়েছে 5 মাস ধরে। ভিটেমাটি বিক্রি করে স্বজনরা দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিলেও মেলেনি মুক্তি। জেলা প্রশাসকের আশ্বাস, আটক যুবকদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুরের রাজৈর উপজেলার নারায়ণপুর গ্রামের মজিবর শেখ ও রাহাতুন বেগম দম্পতি লিবিয়ায় আটক ছেলে ইয়াসিন কবে দেশে ফিরে আসবে সেই আশায় বুক বেঁধে আছেন তারা। খালি কইতাছে আজ ছাড়াই কাল ছাড়াই, এইভাবে দালালে কইতে এই পর্যন্ত আনছে। এখন তো ছেলের অবস্থাই তো খারাপ। 7.5 লাখ ঘন্টা লিবিয়া নেওয়ার পরে ওরে জেলে দিয়েছে, আমরা জানি না, ও বাসার থেকে ধরা খাইছে। দালালের সাথে আমরা যোগাযোগ করি, অনেক সময় ফোন ধরে না। শুধু ইয়াসিন নয়, তার সাথে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের বামুনডাঙ্গার ইসরাফিল মুন্সি, নাজমুল শেখ, আনোয়ার মুন্সি সহ 86 বাংলাদেশি 5 মাস যাবৎ আটক আছে লিবিয়ার জেলে। তাদের ফিরে পেতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে কোনো সাড়া পায়নি পরিবারগুলো। কাল ছাড়াই দিয়েছে, 5 মাস গত হয়ে গেছে। ছেলেরা মৃত্যু সজাল লড়তেছে জেলের মধ্যে। যাই ছাড়াই কাল ছাড়াই এই ছেলে ছাড়াই দেয় না বাবা। স্বজনরা জানান, দালাল চক্রের সক্রিয় সদস্য নূরপুর গ্রামের রবি দারিয়ার ছেলে সজীব ও বামুনডাঙ্গার ইউনুস খানের ছেলে নাসির ইতালি নেয়ার কথা বলে প্রত্যেক পরিবারের কাছ থেকে 7.5 লাখ করে টাকা নেয়। লিবিয়া যাবার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর হাতে আটক হয় 86 যুবক। এরপর তাদের মুক্তির জন্য আবারও নেওয়া হয় 4 লাখ টাকা করে, কিন্তু যুবকদের মুক্তি মেলেনি। দালালদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যাতে এমন কোনো ঘটনা আর যাতে দ্বিতীয়বার তারা না ঘটাইতে পারে। 83 জন লোক গেছে, ঠিক আছে, ওরা 83 জন লোকের ভিতরে 3টা লোক মারা গেছে ওইখানে। অবশ্য জেলা প্রশাসন আশ্বাস দেয়, আটক যুবকদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে। আত্মীয় স্বজন এসেছিলেন, আমার কাছে একটা আবেদন করেছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য, তো আমরা এটা সরকারের কাছে আমরা পাঠিয়ে দিব। জেলে আটক থাকা অবস্থায় সেলিম মোল্লা নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা। সময় সংবাদ, মাদারীপুর। দীর্ঘ 22 দিন মা ইলিশ সংরক্ষণে নদীতে মাছ ধরা বন্ধ থাকার পর আজ মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।
তাই নৌকা নিয়ে প্রস্তুত নদীতে জাল ফেলতে চাঁদপুরের পদ্মা ও মেঘনার জেলেরা। সময়মতো মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পাওয়ায় ইলিশের উৎপাদন বাড়বে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফারুক আহমদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। রঙিন সুতোয় জাল বুনছেন জেলে দেলু খান। এই জালেই ধরা পড়বে রূপালী ইলিশ। চাঁদপুর সদরের মেঘনাপাড়ের জেলে শুধু দেলু খানই নন, জেলার পদ্মা ও মেঘনাপাড়ের হাজার হাজার জেলে অপেক্ষায় মাছ ধরার। মা ইলিশ ডিম ছাড়তে সাগরের নোনা জল ছেড়ে নদীর মিঠা পানিতে ছুটে আসে। তাই মৌসুমের এই সময়ে চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। তবে 22 দিনের সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। ঋণগ্রস্ত হইয়া দেনা ফেনা হইয়া আমরা এখন নদীতে জাল ফলবা নামাইতে আছি। সরকারের ইয়া মানছি আমরা, দেনা ফেনা করে ঋণগ্রস্ত করে জাল ফল ইয়া করতে আসি যদি আল্লাহ দেন। মৎস্য কর্মকর্তার দাবি এবার সময় মতো মা ইলিশ ডিম ছেড়েছে নদীতে। সামনে যে জাটকা রক্ষা কর্মসূচি আমাদের আসতেছে নভেম্বরের 1 তারিখ থেকে 30শে জুন, এটা আমরা সংরক্ষণ যদি ভালোভাবে করতে পারি এবং ইলিশ যেতে আমার মনে হয় যে উৎপাদন বৃদ্ধি পাবে। মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি সফলে নানা উদ্যোগ গ্রহণ করে নৌ পুলিশের পাশাপাশি জেলা প্রশাসন। যেসব জেলে সরকারি আদেশ অমান্য করে তারা নদীতে প্রতিনিয়ত মাছ ধরার চেষ্টা করেছে, শুধুমাত্র তাদের প্রতি আমরা কঠোর হয়েছি এবং তাদেরকে ধরে আইনের আওতায় এনেছি। জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে, এই জন্য সরকারি যে প্রণোদনা সেটা এই অভিযান শুরুর আগে আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। জেলার সরকারি তালিকা অনুযায়ী জেলের সংখ্যা 44,035 জন। 22 দিন বেকার অবস্থায় জেলেদের মাথাপিছু 20 কেজি করে চাল দেয় সরকার। সময় সংবাদ, চাঁদপুর। এদিকে মা ইলিশ রক্ষায় দেশের বিভিন্ন নদ নদীতে শেষ দিনেও অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সকালে ভোলার মেঘনা নদীতে যৌথ অভিযান চালায় নৌপুলিশ ও মৎস্য বিভাগ। এ সময় মাছ ধরার অপরাধে 24 জেলেকে আটক করা হয়। একই সঙ্গে করা হয় 4টি ট্রাক সহ 20 কেজি ইলিশ। এদিকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালাচ্ছে প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করায় জেলায় গত রাত থেকে এ পর্যন্ত 25 জেলেকে আটক করে পুলিশ। এ সময় 200 কেজি ইলিশের পাশাপাশি বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। ঢাকার অপরিকল্পিত বৈদ্যুতিক পণ্য ও হালকা প্রকৌশল শিল্পগুলো মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় সরিয়ে নিতে বিশেষায়িত শিল্পনগরী নির্মাণ এখন চূড়ান্ত পর্যায়ে। শুরু হয়েছে প্লট বরাদ্দ প্রক্রিয়া। এটি চালু হলে 10,500-এর বেশি মানুষের কর্মসংস্থান হবে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। ইছামতি নদীর তীরে চলছে বিশেষায়িত শিল্প পার্ক গড়ে তোলার জন্য প্লট তৈরির কাজ। ভারী যান চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে প্রশস্ত রাস্তা। চূড়ান্ত পর্যায়ে এখন ড্রেন, কালভার্ট, প্রশাসনিক ভবন ও পুকুর নির্মাণ হচ্ছে, ডাম্পিং ইয়ার্ড। এছাড়া হাই ভোল্টের বিদ্যুৎ ব্যবস্থার জন্য স্থাপন হয়েছে সাব স্টেশন। রাজধানী সহ বিভিন্ন অঞ্চলের সাথে নৌ ও উন্নত সড়ক যোগাযোগ, বিশেষ করে পদ্মা সেতুর সহজ যোগাযোগ ছাড়াও এই প্রকল্প থেকে রাজধানীর দূরত্ব হবে মাত্র 20 মিনিটের। তাই রাজধানীর নবাবপুর ও ধোলাইখালে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৈদ্যুতিক পণ্য ও হালকা প্রকৌশল কারখানাগুলো সরিয়ে আনতেই প্রকল্পটি নেওয়া হয়েছে। আমাদের এই প্রকল্পের কাজ 3 বছর যাবৎ চলমান। মোল্লাবাজার ব্রিজ তার আগে থেকে কাজ শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত কিছুই হয়নি। আমাদের এই শিল্প কারখানাতে প্রায় 10,500 মানুষের কর্মসংস্থান হবে। এই কর্মসংস্থান আমাদের এলাকার আর্থসামাজিক অবস্থাকে বদলে দেবে। করোনার চ্যালেঞ্জ সত্ত্বেও আগামী জুনের মধ্যেই প্লটগুলো শিল্প মালিকদের মধ্যে হস্তান্তর শুরু হবে। ইতিমধ্যেই প্লট বরাদ্দ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই প্রকল্পটির মেয়াদ জুন 2022 পর্যন্ত। আমরা অক্লান্ত পরিশ্রম করছি যাতে মেয়াদের পূর্বে এই প্রকল্পটি সমাপ্ত করে উদ্যোক্তাদের নিকট শিল্প স্থাপনের উদ্দেশ্যে জমি স্থানান্তর করা যায়। মুন্সিগঞ্জে বিসিক বৈদ্যুতিক পণ্য ও হালকা প্রকৌশল শিল্পনগরীর সার্বিক অগ্রগতি 87%। 309 কোটি টাকা ব্যয়ে 50 একর জমির উপর 361টি প্লট বিশিষ্ট এই শিল্প পার্কে চলছে এখন এমন কর্মযজ্ঞ। মুন্সিগঞ্জের বেতকা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ।
সকালে জাতীয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তার মরদেহ নেওয়া হলে শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মী ও ভক্ত অনুরাগীরা। এ সময় গুণী এ অভিনেতার কর্মময় জীবনের কথা স্মরণ করেন সবাই। বড় চাচাকে শেষ বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী তনিমা হামিদ। পারিবারিক বন্ধন ছাড়াও ছিল এক শৈল্পিক বন্ধন। সোমবার সকালে বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদের মরদেহ জাতীয় শিল্পকলা একাডেমিতে আনা হলে তার প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন তার স্বজন, দীর্ঘদিনের সহকর্মী সহ সর্বস্তরের মানুষ। অসাধারণ ব্যক্তিত্ব আর সদা হাস্যোজ্জ্বল মাহমুদ সাজ্জাদ সবার কাছেই ছিলেন প্রিয়। তার চলে যাবার ক্ষণে শুধু স্বজন নয়, শোকার্ত দীর্ঘদিনের সহ অভিনেতারাও। সবার সঙ্গে সদ আচরণের একটা প্রতীক মানুষ ছিলেন তিনি। প্রায় 50 বছর ধরে তিনি সংস্কৃতির সঙ্গে যুক্ত আছেন। ভাইয়ের অভাবটা খুব বড় অভাব, কারণ উনি একজন অসাম্প্রদায়িক এবং সম্পূর্ণ সাংস্কৃতিক চেতনার মানুষ ছিলেন। একের পর এক মাহমুদ সাজ্জাদের মতন গুণী এ অভিনেতার চলে যাওয়া শিল্পাঙ্গনে তৈরি করছে শূন্যতা। অপূরণীয় ক্ষতিটা শিল্পের জন্য, ক্ষতিটা শিল্প পরিবারের জন্য, ক্ষতিটা পরবর্তী প্রজন্মের জন্য। 54 দিনের জীবন যুদ্ধে লড়াই শেষে গত 24 অক্টোবর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহমুদ সাজ্জাদ। শিল্পকলায় শ্রদ্ধা নিবেদন শেষে ময়মনসিংহে নিজ গ্রামের বাড়িতে সমাহিত হবেন গুণী এ অভিনেতা। তানজিলা খান মিম, সময় সংবাদ, ঢাকা। একের পর এক অব্যবস্থাপনার দৃষ্টান্ত স্থাপন হচ্ছে এবারে টি-20 বিশ্বকাপে। প্রথমে দুবাই বিমানবন্দরে বাংলাদেশ ও স্কটল্যান্ড দলের বায়োবাবল ব্যবস্থাপনায় ফাটল। এবার টেলিভিশন সাংবাদিকদের প্রেস বক্সে বসে খেলা কভার করার সুযোগ দেয়নি আইসিসির ভারতীয় মিডিয়া ম্যানেজার কেতাকি গোলাতকার। প্রশ্ন করা হলে এর কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। শারজা থেকে সুমন সরকারের ক্যামেরায় সাজিদ মুস্তাহিদ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ ও স্কটল্যান্ড দল ওমান থেকে দুবাই আসার পথে বিমানবন্দরে অব্যবস্থাপনা, প্রশ্নবিদ্ধ আইসিসির বায়ো সিকিউরিটি এনভায়রনমেন্ট। বিশ্বকাপের মূল পর্বের দ্বিতীয় দিনেও অবস্থার কোনো উন্নতি হয়নি। এবার আইসিসি ও বিসিসিআই এর বিরূপ আচরণের শিকার বাংলাদেশ থেকে আসা ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ কভার করতে পারেননি ইলেকট্রনিক মিডিয়ার কোনো সাংবাদিক। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় স্টেডিয়ামের বাইরে। এ বিষয়ে প্রশ্ন করা হয় আইসিসির মিডিয়া ম্যানেজার কেতাকি গোলাতকারকে, কিন্তু তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি। অথচ ওমানে বিশ্বকাপের প্রথম পর্বে অস্থায়ী প্রেস বক্সেও জায়গা হয়েছিল স্বাগতিক ওমান সহ বাংলাদেশ ও স্কটল্যান্ডের গণমাধ্যম কর্মীদের। আইসিসি মিডিয়া ম্যানেজার কেতাকি গোলাতকার বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের আগের দিনও সাংবাদিকদের প্রেস বক্স ব্যবহার থেকেও বিরত রাখেন। সবকিছু মিলিয়ে বিশ্বকাপ আয়োজনে আইসিসি ও বিসিসিআই এর দৈন্য দশা ফুটে উঠছে। আইসিসির এমন বৈষম্যমূলক আচরণে ক্ষুব্ধ বাংলাদেশের গণমাধ্যম কর্মীরাও। আপনি যদি বাংলাদেশি জার্নালিস্ট হন, তৃতীয়ত আপনি যদি টেলিভিশনে চাকরি করেন বা কোনো একটা টেলিভিশন মিডিয়া থেকে যদি আপনি এখানে ইনভলভ থাকেন, তাহলে আপনার কাজ করা একদমই লিমিটেড। আমাদের এই অঞ্চলে মানুষকে নিয়ে অনেকটা নাকছিটকানো ভাব আছে একটা, সেটা আমাদের প্রমাণ হয়েছে। কালকে আমাদের মাঠে এসেছি, আমাদের সাথে যে আচরণগুলো করা হয়েছে সেটা সত্যি কষ্টদায়ক। এবং আজকে একটা টেলিভিশন মিডিয়াকেও আপনার ভিতরে ঢুকতে দেননি, সেটা কেন? সে প্রশ্নের কিন্তু তারা দিতে পারেন। এটা চরম অপেক্ষিত বলতে হয়। বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের সাথে ভারতীয়দের এমন দাদাগিরি নতুন কিছু নয়, তবে মেগা ইভেন্টের শুরুতেই যদি অবস্থা এমন হয় তাতে শঙ্কা আরো বেড়ে যায়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। রংপুরে মাঝিপাড়ায় মোটর সাইকেলে পেট্রোলের জার এনে ছিটিয়ে দেয় শিবির ক্যাডার মামুন, সহযোগিতা করে টনিক। নোয়াখালীর ঘটনায় আটক আরও 11। রাজশাহী ও রংপুরে সম্প্রীতি সমাবেশ। আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে উচ্ছেদ অভিযান। একমাত্র এক্সকেভেটর নষ্ট থাকায় হাতুড়ি দিয়ে চলছে কাজ। নিষিদ্ধ পলিথিন কারখানার দখলে অস্তিত্ব সংকটে 2 পাড়। এবং আবারও বাংলাদেশ বিমানের দুবাই ফেরত ফ্লাইটে মিলল স্বর্ণ। কার্গো হলের ফ্লোর থেকে বের করে আনা হয় 8 কোটি টাকার 12 কেজি বার। এবারও আটক নেই কেউ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।